জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল। আগামী সপ্তাহে নিবন্ধন ফেরাতে আপিল। কোনো দলের প্রতি ক্ষোভ নেই জানালেন আমির। দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা চায় বিএনপি। সমঝোতার মাধ্যমে চূড়ান্ত হবে অন্তর্বর্তীকালীন মেয়াদ। শেখ হাসিনার বিরুদ্ধে আরো হত্যা মামলা। সাবেক ৩ প্রধান বিচারপতি সহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। প্রচলিত আইনি হত্যা গুমে জড়িত পলাতকদের দেশে ফেরানো সম্ভব বলছে টিআইবি। গণমামলার সংস্কৃতি পরিহারের তাগিদ। গাজী টায়ার কারখানার আগুনে নিখোঁজ ১৮৫ জন। স্বজনদের আহাজারি। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শুরু করা যায়নি তল্লাশি। নোয়াখালী, লক্ষ্মীপুর ছাড়া ৯ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি। প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ। চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। এবং সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে ৪-১ গোলের জয়। টুর্নামেন্ট সেরা মিরাজুল। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে গেজেটও প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে রাজনীতি করার অধিকার ফিরে পেল দলটি বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই নিষিদ্ধ করা হয় জামায়াতকে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধ এবং পরবর্তীতে রাজনীতিতে ফেরা নিয়ে জলঘোলা কম হয়নি। সুবিধা আদায়ে বিভিন্ন সময়ে জামাতকে টানা হয় পাশে। শেখ হাসিনা সরকার পতনের অন্তিম সময়েও বলির পাঠা হয় এ দলটি। ১ আগস্ট দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। হাসিনা সরকার পতনের ২৩ দিন পর জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেয় নতুন সরকার। যে অভিযোগে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটি ভিত্তিহীন বলে জানান জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল ১ আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। কোনো রকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমজিক্যালি ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মনে হয়েছে তখনই তাই করা হয়েছিল। আগামী সপ্তাহে জামাতে নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী। আপিল বিভাগে আমাদের আগের মামলাটি পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা এবং সেই আপিল শুনানি করে ন্যায় বিচারের স্বার্থে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। বুধবার বিকেলে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গ্যাজেট প্রকাশ করে সরকার। এর মধ্য দিয়ে রাজনীতি করার অধিকার পুনরায় ফিরে পেল দলটি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাংবাদিকদের নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তার নিজ দলের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের আহ্বান জানান। রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কোনো রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের ক্ষমা করে দিয়েছে জামায়াত। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সংবাদভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পাদক, প্রধান সম্পাদক, বার্তা সম্পাদকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম। রাজধানীর গুলশানের একটি হোটেলে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সংগঠনের নেতারা। সাংবাদিকদের স্বাধীনতা কথা আমরা সবাই বলি, রাজনীতির মুখ দিয়ে, রাজনীতিবিদদের মুখ দিয়ে ফুল ফুটে যখন তারা বিরোধী দলে থাকে। এই ধরনের সাংবাদিক সমাজ আমরা চাই না। আমরা মাস্তান মুক্ত সাংবাদিক সমাজ চাই। তো সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই
যে ইউনিটিটা আপনারা এনেছেন এটাকে সুদৃঢ়ভাবে একত্রিত রাখেন। সাংবাদিক নেতাদের বক্তব্য শেষে সমাপনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালনের অনুরোধ জানান। কখনো যদি আপনাদের হাতে এই সুযোগ আসে, আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন সেই জায়গাটা এই দলকে পাবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা চুল পরিমাণ নড়ব না। আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক, আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকব। ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জামায়াতের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান দলটির আমির। আমরা মুসলিম, আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে। এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। জাতীয় স্বার্থে সমাজের সবাইকে সঙ্গে নিয়ে এক থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, তবে তা আলোচনার মধ্য দিয়ে ঠিক করতে হবে। এ বিষয়ে আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। সমসাময়িক বিষয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দেশে বন্যার কারণে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে 1 সেপ্টেম্বর থেকে 6 দিনের আয়োজন বাতিল করে সে অর্থ ত্রাণ সহায়তায় দেওয়া হবে। কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি জড়িত নয় জানিয়ে মহাসচিব বলেন, এর সঙ্গে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা জড়িত নয়। এটা আমি খুব জোর দিয়ে বলছি, এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন। নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে, যেটা আমি মনে করি সমীচীন নয়। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ জরুরি বলে মনে করেন মির্জা ফখরুল। তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া। আমরা সময় লাগবে, সেটা বিশ্বাস করি, এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটা কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। আওয়ামী লীগ আমলের সব সেক্টরে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দাবি আদায়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, কিছু জরুরি কাজ আছে, সেগুলো নিশ্চয়ই করা লাগবে। এদিকে পঞ্চম দিনের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চলে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম। ত্রাণ কমিটির আহ্বায়ক জানান, বন্যার্তদের পাশে দাঁড়ানোই এখন প্রধান কাজ। বাংলাদেশের মানুষের যে ইনবর্ন একটা টেন্ডেন্সি, কেউ বিপদগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানোর, সেটির কিন্তু আজকে সত্যিকার অর্থে এখানে বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা চাইব এটি অব্যাহত থাকুক, যে কয়দিন যে এটি প্রয়োজন অবশ্যই সেই সমস্ত বন্যার্ত মানুষের পাশে আমরা দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পাশে থাকব। পরে কয়েকটি ট্রাকে দুর্গত এলাকার উদ্দেশ্যে পাঠানো হয় ত্রাণ সামগ্রী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। লক্ষ্মীপুরে চলমান বন্যায় ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন সেখানে, আর দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নে। এখানকার বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা, অর্থাৎ পুরো লক্ষ্মীপুরের চিত্রই সমান অবস্থা রয়েছে। বিকেল থেকে এখন পর্যন্ত এলাকা প্রায় পানি বেড়েছে 2 ইঞ্চিরও বেশি। আমি যদি একটু বলি যে এখানকার বাড়ির ভেতরের যে অবস্থা রয়েছে সেগুলো কিন্তু পানিতে, অর্থাৎ বাড়ির অর্ধেক যেগুলো টিনের ঘর রয়েছে সেগুলো অর্ধেক পানির নিচে চলে গেছে, এবং যে মেইন সড়কগুলো আছে সেগুলো পানির নিচে রয়েছে, অর্থাৎ কোমর সমান, কোথাও বুক সমান, আবার কোথাও মাথার উপরেও পানি রয়েছে। এবং সব মিলে এলাকার যে মানুষের চরম ভোগান্তি, সেই ভোগান্তি এখন একটা মানবিক সংকটে পরিণত হয়েছে। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে, লক্ষ্মীপুর, দেশের বিভিন্ন ঢাকা, বরিশাল থেকে সব জায়গা থেকেই ত্রাণ আসছে, অর্থাৎ সে ত্রাণগুলো যে
পরিমাণ আসছে সেটি এখানকার চাহিদার তুলনায় খুবই অপ্রতুল এবং সবাই সেটি এখনো পাচ্ছেন। আর ত্রাণ না পাওয়ার ফলে আমরা যেটি দেখেছি যে এখানকার মানুষদের মধ্যে যে ক্ষুধার যে তাড়না, সে ক্ষুধার তাড়না থেকে তারা মেইন সড়কগুলোতে যাচ্ছে এবং মেইন সড়কগুলোতে গিয়ে তারা খাবার অপেক্ষা করছে। অর্থাৎ কোনো একটা ত্রাণের গাড়ি আসলে তারা হুমড়ি খেয়ে পড়ছে একটু বিশুদ্ধ পানি আর একটু খাবারের জন্য। আমরা একজনের সাথে একটু কথা বলি। ভাই, এই এলাকার এখন চিত্রটা কেমন? মানুষ কিভাবে চলছে? ত্রাণ পাচ্ছে কিনা? আসলে ধন্যবাদ জানাই ঢাকা জেলার গাজীপুর অথবা গোপালগঞ্জ, নরসিংদী অনেকে আসছে ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু সবার কাছে ওই ত্রাণটা পৌঁছে না। আবার বাংলাদেশ সেনাবাহিনী আমি দেখছি যে তারা ত্রাণ দিতেছে কিন্তু অনেকে পাইতেছে না। তাই আমি বলতেছি যে আমাদের এখানে যে মানুষগুলো আছে তারা কিন্তু অনেক সংকটে আছে, যেমন বিশুদ্ধ কোনো পানি নাই, স্যালাইন নেই, খাওয়ার স্যালাইন নেই, যেমন ওষুধ অথবা আপনার শুকনা খাওয়ার। আসলে ন্যান্সি যেমন কি বলছিল, আসলে এই এলাকার যে সংকট, জরুরি যে বিষয়গুলো প্রয়োজন, বিশুদ্ধ পানি, স্যালাইন, খাবার, ঔষধ, সেগুলো কোনো কিছু সম্ভব না এবং অসুস্থ রোগীদেরকে হসপিটাল নেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না। তো ন্যান্সি, এই ছিল আমার কাছে চরসাই ইউনিয়ন থেকে বন্যা সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সাবেক ৩ প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। সকালে সুপ্রিম কোর্টে এ তথ্য জানান তিনি। বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি নুরুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন এ আইনজীবী। আগামী রোববার এ নিয়ে শুনানি হতে পারে। ইউনুস আলী আকন্দ অভিযোগ করেন, ক্ষমতা অপব্যবহার করে আইনগত এখতিয়ার বহির্ভূত ও অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন ১৯২৬ লঙ্ঘন করে এবং কোনো শুনানির সুযোগ না দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। আমার অভিযোগ হলো ১৯২৬ সালের যে আদালত অবমাননা আইন, সেটা হাইকোর্টে কন্টেম্পট প্রসিডিং ড্র করতে পারে, কিন্তু আপিল বিভাগের সেই এখতিয়ার নাই। আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাইকোর্টের যে সমস্ত রায় হয় তার বিরুদ্ধে আপিল হয়। হাইকোর্ট যদি রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করা যায়। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা ও খিলগাঁও থানার আলাদা দুটি হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলার এজাহার নেয়ার আদেশ দিয়েছেন আদালত। এদিকে বেকারি কর্মচারী হত্যায় ভাটারা থানায় আসাদুজ্জামান কামাল সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা তদন্তের নির্দেশ দেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন এনআই নাহিদ। যাইতে পারছি, নিয়ে যাওয়ার 10 মিনিটের মধ্যে ডাক্তার দিয়ে দিছে যে রক্ত, অনেক রক্ত, ব্লাড গেছে শরীর থেকে, সব সিএনজি, আমার পুরো শরীর দিয়ে রক্ত পড়ছে, তার রক্ত। মুদি ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী মারিয়া ৯ মাস বয়সী ছেলে বাইজিদকে কোলে নিয়ে জানাচ্ছিলেন স্বামীকে হারানোর কথা। আমি সবার কাছে বিচার চাই, নাই বিচার চাই, আমি যেন এই সন্তান মানুষ করতে পারি, আর আমরা যেন একেবারে সুস্থ বাংলায় থাকতে পারি। আমার সন্তান যেন কথা বলতে ভয় না পায়, যে কথা বললে আবার কি ধরে নিয়ে যাবে, কি করবে, এরকম যেন স্বাধীন মুক্ত দেশে যেন আমার সন্তানটা বেড়ে উঠতে পারে। গেল ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনে বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হাসপাতালে মারা যায় মিজান। এ ঘটনায় খিলগাঁও থানায় শেখ হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে স্কুল শিক্ষার্থী আশিকুল ইসলাম হত্যায় একই থানায় শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ন্যায় বিচার চেয়েছেন স্বজনরা। ৫ আগস্ট রাজধানী আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলকে গুলি ও পরে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শেখ হাসিনা সহ ২৩ জনকে আসামি করে মামলা হয়। সাজ্জাদ হোসেন সজলের পক্ষে এই মামলাটি বিজ্ঞ সিজিএম আদালতের আমলি আশুলিয়া আদালতে মামলাটি দায়ের করলে আমরা বিজ্ঞ আদালতকে বলি যে ৩০২, ১৪৯ এবং ৩৪ ধারার অভিযোগ এই আসামিদের মধ্যে সুস্পষ্ট বিরাজমান। এক আইনজীবীকে হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে মুগদা থানাকে এজাহার নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া বেকারি কর্মচারী আব্দুল হান্নান হত্যার ঘটনায় ভাটারা থানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রচলিত আইনেই হত্যা ও গুমের সঙ্গে জড়িত বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করে টিআইবি। আর ছাত্র জনতার সমর্থন নিয়ে আসা বিপ্লবী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান টিআইবি মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আগের মতো গণমামলার সংস্কৃতি থেকে বের হতে না পারলে দেশে পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বুধবার সকালে ধানমন্ডিতে টিআইবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকারের কাছে 9টি ক্ষেত্রে 55টি সুপারিশ তুলে ধরা হয়েছে। সুপারিশমালায় নজিরবিহীন গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন ও অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র জনতার আন্দোলন মব জাস্টিস চায়নি, এখনো চায় না। তারা জবাবদিহিতা চায়, ছাত্ররা, জনতা জবাবদিহিতা, যে তারা কর্তৃত্ববাদের জন্য দায়ী, দোষর ছিলেন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের সকলে জবাবদিহি নিশ্চিত করতে হবে। ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশের প্রচলিত আইনে গুম ও গণহত্যার সাথে জড়িতদের বিদেশ থেকে ফেরত আনা সম্ভব। আমাদের আইন অনুযায়ী যেটা আছে, পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। যে অর্থ পাচার হয়েছে তার 3 গুণ জরিমানা হবে, 14 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। এ সময় তিনি বলেন, আন্দোলনে আহত ও নিহতদের সঠিক তালিকা করতে না পারলে সুষ্ঠু বিচার করা সম্ভব হবে না। যারা প্রাণ হারিয়েছেন, যাদের মানবাধিকার হরণ হয়েছে, তাদের সংখ্যা, শ্রেণীভিত্তিক সংখ্যা, তালিকা সংগ্রহ করা থেকে শুরু করে পরিচয় ইত্যাদি নির্ধারণ করা, তারপর ভিত্তি করে জবাবদিহিতার প্রক্রিয়া নিশ্চিত করা। ওইটি বাদ দিয়ে কিন্তু সঠিক জবাবদিহিতা নিশ্চিত হবে না, কাজে এটা থেকে সরে আসার সুযোগ নেই। যে হারে দখল বাণিজ্যের হাত বদল হচ্ছে আর বিগত সরকারের মতো মামলার সংস্কৃতি চালু হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হবে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার 6তলা ভবনটির আগুন নেভানো হলেও এখনো শুরু হয়নি তল্লাশি অভিযান। এদিকে কারখানা ফটকের সামনে জড়ো হয়ে আছেন নিখোঁজের স্বজনেরা। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার নিখোঁজদের সন্ধানে তল্লাশি করতে সময় ব্যয় হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনের ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। বিলাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আপন উপু। এখনো সন্ধান মেলেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন দেওয়ার আগে লুট করতে এসে নিখোঁজ হওয়াদের। গেল রোববার রাতে অন্তত 176 জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেন তাদের স্বজনরা। মঙ্গলবার রাত পর্যন্ত ছাত্রদের একটি দল 129 জনের নাম, ঠিকানা ও ছবি সংগ্রহ করে তালিকা করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ বা অনুসন্ধান শুরু হয়নি। পুড়ে যাওয়া ভবনের পাশে ভিড় করে আহাজারি করছেন নিখোঁজদের স্বজনরা। আমার বাবা কোটে আর রাইন আমার ভূত একে কুজার হয় না দেখতে আসছে 12টার সময়, আসার পরে আর বাসায় যায় না, ফিরে যায় নাই। কারখানায় টায়ার তৈরির বিভিন্ন দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে লেগেছে দীর্ঘ সময়। পুলিশ জানায়, কারখানায় আগুন লাগানোর সময় একটি গ্রুপ লুটপাট করে, আরেকটি দল আগুন লাগিয়ে দেয়। ধারণা করা হচ্ছে লুট করা মালামালের ভাগাভাগি নিয়ে কারখানায় আগুন দেয়া হয়। ওদের মধ্যেই আবার দুটো গ্রুপ হয়ে গেছে, ওদের মধ্যেই হয়তো স্বার্থের হানাহানি বা কিছু একটা হতে পারে, যেটা শুনলাম। তাদের মধ্যে একটা পর্যায়ে হয়তো সেটা এক্সপ্লোশনটা সৃষ্টি হয় বা কেউ ফায়ার করে, এই ধরনের একটা হিয়ারসে আমরা কথা শুনেছি। গাজী টায়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানকে প্রধান করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে 8 সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটিতে বিভিন্ন টেকনিক্যাল পার্সনরা আছেন। তো আমরা কমিটির লোকজনদেরকে নিয়ে আজকে আমরা একটা প্রাথমিকভাবে পরিদর্শনে আসলাম। আমরা দেখি এবং পরবর্তীতে আমরা একটা প্রতিবেদন আকারে আপনাদেরকে বিষয়গুলো জানাতে পারবো। আমরা 10 দিনের মধ্যে, 10 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিব। আগুন দেওয়ার সময় কারখানাটিতে গাজী টায়ারের কোনো কর্মকর্তা কর্মচারী ছিলেন না বলে জানান নির্বাহী পরিচালক। আর আগুনে পুড়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে কারখানাটির 5000 শ্রমিক। এটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশে আর কোথাও বোধহয় এভাবে কোনো কিছু এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এই
ক্ষতি নিরূপণের যে কমিটি আছে তারাই শুধু বলবে যে ক্ষতিটা কত হয়েছে। রূপগঞ্জের রূপসী এলাকায় প্রায় ৪৫ একর জায়গার উপর ২০০২ সালে উৎপাদন শুরু করে যানবাহনের টায়ার তৈরির এ কারখানা। গেল রোববার দিনভর লুটপাটের পর রাত 10:30টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় কারখানায়। ৩১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সময় আগুনে পড়ার ফলে ৬তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় গাজী গ্রুপের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।